আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 9-এর ব্যাকরণে থাকা প্রত্যয়। প্রত্যয় কথাটার সাধারণ অর্থ কি? বিশ্বাস, আস্থা। কিন্তু ব্যাকরণে বিশ্বাস বা আস্থা অর্থে কি প্রত্যয় কথাটা আমরা ব্যবহার করব? দেখে নেওয়া যাক যে প্রত্যয় ঠিক কাকে বলে। প্রত্যয় হচ্ছে কোনো অর্থহীন একটা বর্ণ হতে পারে বা বর্ণগুচ্ছ হতে পারে। প্রত্যয় কি করবে? ধাতু বা শব্দের পরে যুক্ত হবে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে থেমে থাকবে না, সে কিন্তু নতুন শব্দ গঠন করবে। যেমন দৃশ, এটা একটা ধাতু, ধাতুর সিম্বলটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার সঙ্গে যুক্ত হলো তব্য, প্রত্যয়। তাহলে একটা বর্ণ সমষ্টি তৈরি হলো নতুন শব্দ দ্রষ্টব্য। আবার রঘু, এটা একটা শব্দ, তার সঙ্গে যুক্ত হলো অপ্রত্যয়, তৈরি হলো আর একটা নতুন শব্দ রাঘব। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, প্রত্যয় আর কিছুই নয়, সেটা হলো শব্দ গঠনের একটা উপায় বা কৌশল। সন্ধি, সমাস, উপসর্গ যেরকম ভাবে নতুন নতুন শব্দ গঠন করে, প্রত্যয়ও সেরকম নতুন নতুন শব্দ গঠন করে। তাহলে আমরা দেখলাম যে প্রত্যয় ধাতু বা শব্দের পরে যুক্ত হতে পারে। সেই থেকে আমরা প্রত্যয়ের শ্রেণী বিভাগ করতে পারি। কিরকম? প্রত্যয় সাধারণত দুটো ভাগে তাকে ভাগ করা যাবে। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, এটা তার ভালো নাম, আর ডাক নাম হচ্ছে ধাতু প্রত্যয়। কেন ধাতু প্রত্যয় বলা হলো? নামটা থেকেই পরিষ্কার যে এই জাতীয় প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হবে এবং যেটা ওর কাজ, নতুন শব্দও গঠন করবে। এটা একটা। এবার সেকেন্ডটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ওর আবার ডাক নাম হচ্ছে শব্দ প্রত্যয়। তাহলে শব্দ প্রত্যয় মানেই এই প্রত্যয়গুলো কি করবে? শব্দের সঙ্গে যোগ হবে এবং আলটিমেটলি নতুন শব্দ গঠন করবে। তাহলে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যয়ের কাজটাই হচ্ছে নতুন শব্দ গঠন করা। এবার এই যে কৃৎ প্রত্যয়, এটাকে আমরা আবার দুটো ছোট ভাগে ভাগ করতে পারি। যেমন সংস্কৃত কৃৎ প্রত্যয় হতে পারে, আবার একদম খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় হতে পারে। তদ্ধিত প্রত্যয়কেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সংস্কৃত, বাংলা আর বিদেশি তদ্ধিত প্রত্যয়। হয়ে গেল। এবারে আমরা দেখব যে প্রত্যয় উদাহরণগুলো। এখানে আমি যেটা করেছি, সেখানে অ্যাজ আ হোল আমি কৃৎ প্রত্যয়ের বেশ কিছু উদাহরণ নিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু মিলিয়ে মিশিয়ে আছে, অর্থাৎ সংস্কৃত কৃৎ প্রত্যয়ও আছে, বাংলা কৃৎ প্রত্যয়ও আছে। কারণ আমাদের কিন্তু যেটা পরীক্ষায় আসবে, সেটা কখনোই আমাকে বলতে বলবে না যে কোনটা সংস্কৃত কৃৎ প্রত্যয় বা কোনটা বাংলা কৃৎ প্রত্যয়। আমাকে খালি প্রত্যয়গুলোকে চিনে রাখতে হবে, যাতে যখন আমি শব্দ গঠন করব বা গঠিত শব্দ থেকে যখন আমি প্রত্যয় বার করব, আমার যাতে চিনতে অসুবিধে না হয়। তাহলে এই যে কৃৎ প্রত্যয়ের একটা বড় লিস্ট এখানে আমি করে দিয়েছি। যেমন অন, এদিকে ইষ্ণু, এদিকে শন বা অন্ত বা উখ বা উনি, এইগুলো। এবার শব্দ গঠন কিভাবে হচ্ছে? কৃৎ প্রত্যয় মানে বাই ডিফল্ট এটা ধাতুর সঙ্গে যোগ হবে। এখনকার দিনে আর ধাতু চিহ্নগুলো, মানে এই যে রুট ওভার সাইন যেটা, এটা এখনকার দিনে আর ব্যবহার করা হয় না। সেজন্য আমি এখানে একটা জাস্ট দিয়ে রাখলাম, পরের গুলোতে আর দিচ্ছি না। এবারে পট, ধাতুর সঙ্গে কি যোগ হলে পাঠ তৈরি হবে? খেয়াল রাখতে হবে, চিহ্নটা থেকেই পরিষ্কার যে কোনো জফলা নেই, কোনো উনি বা উড়ি জাতীয় কিছু নেই। তার মানে একমাত্র হচ্ছে অপ্রত্যয়, এটারই কোনো চিহ্ন আলাদা করে থাকে না। এবার খেয়াল করো গমন, গমনের শেষটায় কি রয়েছে? একটা অন। তাহলে গম ধাতু, তুমি যদি গমন থেকে অনটাকে বার করে দাও, পড়ে থাকছে গম। তাহলে গম ধাতুর সঙ্গে অন প্রত্যয় যোগ হয়ে গেল, এটাই হয়ে যাচ্ছে তোমার প্রত্যয়। এবার খেয়াল করো উক্তি কথাটা,
মাথায় রাখতে হবে যে যখনই কথা সংক্রান্ত কিছু আসবে, যেমন বক্তব্য, যেমন উক্তি, যেমন বক্তা, সব জায়গাতেই কিন্তু ধাতুটা হবে বচ, উচ নয় কিন্তু বচ। এবারে তাহলে বচ যোগ কি যোগ হলে উক্তি তৈরি হবে? এর মধ্যে দেখো কোনটার সঙ্গে মিলছে, লাস্টের চিহ্নটা খেয়াল করো, চিহ্নটা কিন্তু তি, এইখানে আমার তি রয়েছে, তাহলে বচ যোগ তি হয়ে গেল উক্তি। কিছুই না, খুব সহজ ব্যাপার, এগুলো একদম কুইক ট্রিক খাটানো। যে শব্দটা আমাকে দিয়ে দিয়েছে সেই শব্দটার শেষে কি চিহ্নটা আছে সেটাই কিন্তু আমার প্রত্যয়ের চিহ্ন। যেমন শ্রোতব্য, শ্রোতব্য মানে হচ্ছে যা শোনবার যোগ্য। যেরকম বললাম যে কথা বলা সংক্রান্ত যা কিছু আসবে তার ধাতু হবে বচ, সেরকম ভাবেই শোনা সংক্রান্ত যা কিছু আসবে, যেমন শ্রোতা, যেমন শ্রোতব্য, সবকিছুর ক্ষেত্রেই ধাতুটা হবে শ্রু। আবার দেখা সংক্রান্ত যা কিছু, যেমন দর্শক, যেমন দ্রষ্টব্য, দর্শনীয়, সব ক্ষেত্রে ধাতুটা কিন্তু দৃশ। দয়রি তালুবস্যায় হসন্ত, এখানে আমি লিখে দিলাম দৃশ। দৃশ মানে হচ্ছে দেখা সংক্রান্ত যা কিছু। তাহলে এখানে শ্রোতব্য মানে শোনা সংক্রান্ত, তাহলে শ্রু ধাতু। এবার লাস্টে কি রয়েছে? তব্য। তব্য তো আমাদের লিস্টে রয়েছে, তাহলে শ্রু যোগ তব্য। এতটাই সোজা কিন্তু প্রত্যয়। অনেকে ভীষণ ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, শুধু শব্দটা খেয়াল করবে আর লাস্টের দিকটা খেয়াল করবে। যেমন বন্দনীয়, বন্দনীয়, দেখো অনিয় চলে আসছে, আমার লিস্টে কিন্তু অনিয় ছিল, তাহলে বন্দ ধাতু যোগ অনিয়। সহিষ্ণু, আমি লিস্টে পড়ে এসেছি অলরেডি, ওই জন্য আমি লিস্ট এখানে দিয়ে দিয়েছি ছোট্ট করে, যে কোনগুলো আমার কৃত প্রত্যয়ের জন্য সবচেয়ে বেশি দরকার। ইষ্ণু রয়েছে এখানে, তাহলে ইষ্ণু, যদি এবার সহিষ্ণু থেকে ইষ্ণু বার করে দাও, পড়ে থাকছে সহ ধাতু। সহিষ্ণু মানে সহ্য করে যে, তাহলে সহ যোগ ইষ্ণু। এবার পিপাসা, পিপাসাটা কি ব্যাপার? ইচ্ছা অর্থে সন এই প্রত্যয়টা যোগ হয়, ধাতুটা হচ্ছে কিন্তু পা। এবার পা সন করলেই কিন্তু পিপাসা আসবে না, তার সঙ্গে আবার অপ্রত্যয় যোগ করতে হবে, তার সঙ্গে আবার স্ত্রীলিঙ্গবাচক আ যোগ করতে হবে। পিপাসা মানে পান করবার ইচ্ছা। তেমনি জানবার ইচ্ছা জিজ্ঞাসা, জ্ঞা ধাতু, জ্ঞা যোগ সন যোগ অ যোগ আ হয়ে গেল জিজ্ঞাসা। এবারে এসো ভাবুকে, ভাবুক, উক, লাস্টে উক আসছে, তাই তো? দেখো আমি এখানে সার্কেল করছি উক, তাহলে ভাব যোগ উক হয়ে গেল ভাবুক। চলন্ত, লাস্টে অন্ত আসছে কিনা বলো, তাহলে হয়ে গেল তো, চল যোগ অন্ত। বাধাই, দেখো বাধাই, আই, আই আসছে, তাহলে বাধাই থেকে যদি আমি আই বার করে নিই, ধাতুটা পড়ে থাকে বাঁধ। বলিয়ে, ইয়ে আসছে, তাহলে বল যোগ ইয়ে। রাধুনি, রাধুনি, দেখো উনি আসছে লাস্টে, উনি, তাহলে রাধ যোগ উনি। এই যেগুলো এখন করে দিচ্ছি সেগুলোই হচ্ছে আমার প্রত্যয়। ধুনুরি, উরি আসছে, তাহলে ধুন ধাতু যোগ উরি নামক কৃত প্রত্যয় যোগ হয়ে তৈরি হয়ে গেল উরি। দেখো এই সবকটাই আমার লিস্টে রয়েছে, তাহলে যেগুলো লিস্টের মধ্যে নেই সেগুলো কিন্তু প্রত্যয় হবে না। কাজেই শব্দ পেলেই ঘাবড়ে যাবে না, একদম শেষটা দেখবে কি রয়েছে, যেটা আছে সেই চিহ্নটাই হচ্ছে তোমার প্রত্যয়। এই হয়ে গেল আমাদের কৃত প্রত্যয়ের মোটামুটি গল্প। এবার তাহলে কি রয়েছে? তদ্ধিত প্রত্যয়। অবভিয়াসলি তদ্ধিত প্রত্যয়ের বিষয়টা কি আমি একবার রিভাইজ করে দিচ্ছি। তদ্ধিত প্রত্যয় যে এইগুলো এমন প্রত্যয় যারা নাকি শব্দের সঙ্গে যুক্ত হবে এবং নতুন শব্দ গঠন করবে।
আমি অনেকগুলো এখানে করে দিয়েছি, তা, তয়, বয়, অ, জ, এরকম প্রচুর। ইটা দুবার করা হয়েছে। একটা ই যখন আমি এক্সাম্পল দেব তখন বুঝিয়ে দেব যে কেন দুবার আমি ইটাকে আনলাম। আবার গিরি, আমি, এই যে টিয়া বা টে, এগুলো দেখে নেওয়া হলো লিস্টটা। এবার আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করছি। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে যেরকম অ্যাপ্লিকেশন করেছিলাম, ধাতুটা দেওয়া ছিল, শব্দটা, নতুন গঠিত শব্দটা দেওয়া ছিল, এবার মাঝখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে কোন প্রত্যয় যোগ হয়েছে। এখানে আমি যেটা দিয়েছি, তৈরি হওয়া নতুন শব্দগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমাকে এবার যেটা করতে হবে যে কোন শব্দের সঙ্গে কোন তদ্ধিত প্রত্যয় যোগ হলো। যেমন রাঘব, যখনই এই লাস্টে ব পাচ্ছি আমরা, রাঘব, শৈব, পার্থিব, অনেকে ভুল করে অব করে ফেলে। অব কিন্তু আমাদের তদ্ধিত প্রত্যয় লিস্টে নেই, তাহলে অব থাকছে মানে ওটা অ। কেমন? তাহলে অপত্য বা সন্তান অর্থে রঘু যোগ অ, রঘুর পুত্র মানে রাঘব। এবার উপাসক অর্থেও হতে পারে। শৈব কাদের বলবো? যারা শিবের উপাসক, শিব যোগ অ। আবার সেই সম্বন্ধীয়, সেই সম্পর্কিত, যেমন পার্থিব মানে পৃথিবী সম্পর্কিত, তাহলে ওয়ার্ডটা পেয়ে গেলাম পৃথিবী, পৃথিবী যোগ অ। বোঝা গেল? দেখো আমি কোথাও কিন্তু অব লিখলাম না, সব জায়গাতেই অ, সেটাই তৈরি হবার পরেই অবটা তৈরি করছে। এবার মহত্ব, মহত্ব আমি শব্দটা পেয়ে যাচ্ছি মহৎ। সবাই আমরা জানি মহৎ মানে উদার, বড় মনের যে মানুষ, তার সঙ্গে প্রত্যয় কি যোগ হয়েছে? তয় বয়। সেই জন্যেই তয় তয় বয়, দেখো তয় তয় ব। ওই যে বললাম লাস্টের চিহ্নটা খেয়াল করতে হবে। এখানেও যেরকম গ্রাম্য, চিহ্নটা কি আছে? জফলা, তাহলে প্রত্যয় হয়ে যাচ্ছে অন্তঃস্থ জ। শব্দটা কি হবে? গ্রাম, গ্রাম যোগ জ তৈরি হচ্ছে গ্রাম্য, মানে গ্রাম সম্পর্কিত। এবার দুইয়ের মধ্যে যেটা বড় সেই হিসেবে আমরা তর, আর অনেকের মধ্যে যেটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ সেই অর্থে তম, মানে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তাই তো? বৃহত্তর, বৃহৎটা আমি পেয়েই যাচ্ছি শব্দটা থেকেই, তার সঙ্গে তর প্রত্যয় যোগ করে ফেললাম। বৃহৎ এখানেও রয়েছে, তার সঙ্গে এবার যোগ হয়ে গেল তম। একটা হচ্ছে দুয়ের মধ্যে, আরেকটা হচ্ছে অনেকের মধ্যে, বহুর মধ্যে। এবার ভাড়াটে, খুব সহজ, ভাড়া শব্দ, তার সঙ্গে ফ্ল্যাট টে যোগ হয়ে গেল। দাশরথী, দাশরথীটা কি করে করব? থি বলে কোনো প্রত্যয় হয় কি? থি বলে কোনো প্রত্যয় হয় না, প্রত্যয় হয় ই বলে। তাহলে দশরথ। এবার আরেকটা জিনিস আগে করিয়ে নি, তারপরে বলছি। ডাক্তারি, ডাক্তারি কিভাবে আসছে? ডাক্তার কথাটা আমাদের চেনা, তার সঙ্গে ই যোগ করলাম। ই কেন? এই যে রস্বই রয়েছে, তাহলে এই যে আমি আগে সার্কেল করেছিলাম দুটো ই, একটা ই তাহলে বসছে অপত্য বা সন্তান অর্থে। দশরথের পুত্র মাত্রেই দাশরথী, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই কিন্তু দাশরথী। আর আবার ই প্রত্যয় আসতে পারে পেশা বা বৃত্তি বোঝাতে, যেমন ডাক্তারের পেশাকে বলা হবে ডাক্তারি। কেমন? এবারে তাহলে চলে এসো পরেরটা যেটা আসছে নারায়ণ। নারায়ণ নর, চিনতেই পারছি, তার সঙ্গে আয়ন, একটু বানানটা দেখবে। আয়ন প্রত্যয়টা কিন্তু দন্তের ন, কিন্তু যেই নারায়ণ হয়ে গেল নত্যবিধি অনুযায়ী এটা কিন্তু হয়ে যাচ্ছে মূর্ধন্য। সাহিত্যিক অর্থাৎ যিনি জানেন এই অর্থে, সাহিত্যিক
লাস্টের চিহ্নটা খেয়াল করো, ইক। তাহলে সাহিত্যিক থেকে যদি ইক চলে আসে, পড়ে থাকে সাহিত্য। যিনি সাহিত্য জানেন, সাহিত্য নিয়ে যিনি কাজ কারবার করেন, তাকেই বলে সাহিত্যিক। এবার মান আর বান ভীষণ সহজ ওদেরকে চেনা, কারণ ওরা ওই চেহারাতেই থাকে। যেমন এই যে মান, এই যে বান। তাহলে কি হবে ভাঙলে? শ্রী যোগ মান, শ্রীমান। ভাগ্য যোগ বান, ভাগ্যবান। কোনো অসুবিধাই নেই এতে। এবার ঢাকাই। ঢাকাই কি অর্থে? ওই জায়গায় তৈরি, ওই জায়গায় জাত। তাহলে কোন জায়গায় জাত? ঢাক বলে কোনো জায়গা তো হয় না, তাহলে ঢাকা একটা জায়গা রয়েছে। তার সঙ্গে লাস্টের চিহ্ন খেয়াল করো, ই নয় কিন্তু, আই। তাই জন্যেই ঢাকাই। বাঁদরামি। বাঁদরামি মানেই বাঁদর বিষয়টা থাকছে শব্দ, তার সঙ্গে আমি, আমিটা কিন্তু তদ্ধিত প্রত্যয়। পূজারি। পূজারি থেকে আগে আরিটাকে বার করে নাও। এবার কি পুজ? পুজ বলে কোনো শব্দ হয় না, কিন্তু আমাদের এখানে শব্দ লাগবে। তাহলে পূজা। পূজা যোগারি, পূজারি মানে যিনি পুজো করেন। এবার খেয়াল করো বাবুয়ানা, অর্থাৎ বাবুদের মতো হাব ভাব যার। আমরা যেরকম কথায় কথায় বলে থাকি যে গরিবের ছেলের অত বাবুয়ানা কিসের, তাহলে বাবু কথাটা বেরিয়ে গেল। প্রত্যয় কিন্তু আমাদের রয়েছে আনা। জোড়বার পর তুমি বাবু আনা বলতে পারবে না, জিভ কষ্ট করতে পারবে না, ওজন্য সফট করে নেওয়া হলো বাবু আনা। অন্তঃস্থয় আকার দিয়ে প্রত্যয় হবে না, প্রত্যয়টা আ দিয়ে। ওয়ার্ডটা হচ্ছে বাবু। এবার বাড়িওয়ালা আর চুড়িওয়ালি একদম ফ্ল্যাট। বাড়ি যোগ ওয়ালা, পরটা কি হবে? চুড়ি যোগ ওয়ালি। একটা পুংলিঙ্গে, একটা স্ত্রীলিঙ্গে। এগুলো যেরকম খুব চেনা, খানা, খোর, দ্বার, গিরি, চি। চিড়িয়াখানা, চিড়িয়া যোগ খানা। অ্যাকচুয়ালি আগে চিড়িয়াখানাতে শুধু চিড়িয়া বা পাখিদেরই রাখা হতো, তার থেকেই নাম এসছে চিড়িয়াখানা। এখন জন্তু জানোয়ারদের রাখবার জায়গা। এবার সুদখোর। সুদ প্লাস খোর, আমরা বলি না সুদখোর মহাজন, এইভাবে একদম ফ্ল্যাট তৈরি হয়েছে। দোকানদার, দোকান শব্দ যোগ দার। গোয়েন্দাগিরি, ফেলুদার গোয়েন্দাগিরি, তাই তো? তাহলে গোয়েন্দা শব্দটার সঙ্গে তদ্ধিত প্রত্যয় গিরি যোগ হয়ে গেল, গোয়েন্দাগিরি। তবলচি। চিটা তো প্রত্যয় বোঝা গেল, তবল বলে কোনো কথা তো হয় না। কি হয় কথাটা? তবলা, রাইট। তাহলে তবলা যোগ চি হয়ে যাচ্ছে তবলচি, অর্থাৎ বাজিয়ে অর্থে। যিনি তবলা বাজান তাকেই বলা হয় তবলচি। এই অবধি তাহলে আমাদের হয়ে গেল প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণী বিভাগ, প্রত্যয় দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করছি, যাবতীয় কিছু। একটা ছোট্ট জিনিস তাহলে বাকি রয়ে গেল, যে প্রত্যয় দিয়ে আমরা যে শব্দ তৈরি করছি সেই শব্দগুলো তাহলে ক রকমের। প্রত্যয় যোগে গঠিত শব্দ। দু রকম প্রত্যয়, কৃত আর তদ্ধিত। তাহলে ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যোগ করে যে শব্দ তৈরি হবে তাকে বলা হবে কৃদন্ত শব্দ। কৃত অন্ত, যে শব্দের শেষে কৃত প্রত্যয় রয়েছে। যেমন কৃ ধাতু, দেখো এখানে জয় রেফ রয়েছে, তার মানে প্রত্যয়টা হচ্ছে অন্তস্থ জ। কৃ ধাতুর সঙ্গে
জ প্রত্যয় যোগ করে তৈরি হলো কার্য। তাহলে কৃদন্ত শব্দ এই কার্যটা। নেক্সট আসছে তদ্ধিতান্ত শব্দ। শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যোগ করে যেটা তৈরি হবে তাকেই আমরা বলবো তদ্ধিতান্ত, অর্থাৎ তদ্ধিত প্রত্যয় যার অন্তে বা শেষে রয়েছে। যেমন উপকারী যোগ তা, তাহলেই চলে আসছে উপকারিতা। একটু খেয়াল করবে, খেয়াল করেছো বোধহয় যে উপকারী বানানে রয় দীর্ঘী, কিন্তু যে উপকারিতা হয়ে গেল তখনই ব্যাকরণের নিয়মে রয় রস্যি হয়ে গেল। একই জিনিস আসবে প্রতিযোগিতার ক্ষেত্রেও। কিরকম? প্রতিযোগী যোক্তা সমান সমান প্রতিযোগিতা, গয় রস্যি হয়ে যাবে। হলো? তাহলে এই যে তদ্ধিতান্ত শব্দ কোনটা? উপকারিতা, প্রতিযোগিতা, অর্থাৎ নতুন গঠিত যে শব্দ তাকে আমরা বলছি কৃদন্ত শব্দ বা তদ্ধিতান্ত শব্দ। এই তাহলে প্রত্যয়ের ওপর আমাদের আলোচনা সম্পূর্ণ হয়ে গেল। ভালো করে একবার দেখে নিও। কেমন?